আব্বা মৃত্যু দিবস উপলক্ষে 4টি প্রতিষ্ঠানে স্মৃতিচারণমূলক আলোচনা ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি জিরাবাদ আইনজেস কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন, উপস্থিত আমন্ত্রিত অতিথিবর্গ, এলাকাবাসী এবং আমার পরিবারের সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সুধী মণ্ডলী ও প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বক্তৃতার শুরুতে আমি যেহেতু একটু লেখালেখি করি, আমার একটি বই গতকাল মেলায় এসছে, জাস্ট সৌজন্যমূলক 2টা প্রতিষ্ঠানের 2জনকে আমি বইটা দিতে চাই। এটা আমার স্মৃতিচারণমূলক বই। আবার স্যার দাঁড়ান, স্মৃতির ঝরা পাতা। হ্যাঁ, সেটা আমি প্রথমে অধ্যক্ষ মহোদয়কে দিচ্ছি। আমার স্মৃতিচারণমূলক বই, অনেকগুলো চ্যাপ্টার আছে, 40-50টা, ছোট ছোট 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা আওয়াল। আর একটা হলো যে বিপ্লব অনেক ইমোশনাল কথা বলছে, আমিও বেশি বলতে গেলে ইমোশনাল হয়ে যাবে, সেজন্য আমিও আমার বক্তৃতা যেটা বলেছি 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। তাকে নিয়ে লিডার হিসেবে একরকম, বাবা হিসেবে একরকম, মানুষ হিসেবে একরকম, অনেক কিছু বলার আছে। আমার কাছে মনে হলো যে আগামী বছর আমরা এই অনুষ্ঠানটা একটা অন্যভাবে করব। প্রথম পর্বে থাকবে স্টুডেন্টদের জন্য এই মিলাদ, আর আমরা বিকেলে হয়তো এলাকাবাসী আরও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে, শিক্ষকদের নিয়ে আমরা আলোচনা করব। কারণ এই আলোচনাটা আসলে স্টুডেন্টরা শুনে মজাও পাবে না, তাদের অনেকেরই কতটা কাজে দেবে আমি জানি না। যাদের কাজে দেবে তাদের জন্য আমরা আলোচনাটা করতে চাই। আমার একটা অভিজ্ঞতা হলো যে কোভিড যখন হলো 20 সালে, অলমোস্ট একটা বছর আমরা বেশিরভাগ মানুষই ঘরে বন্দি, জীবন বাঁচে কি বাঁচে না। সেই সময় বসে আমি একটি মহৎ কাজ করেছি। আমার আত্মজীবনী, আমার বাবার জীবনী আমি 1 বছরে লিখে ফেলেছি। আমার একটি বই আছে, এক জীবনে আমি, 680 পৃষ্ঠা, এবং বাবাকে নিয়ে একটা বই লিখেছি 21 সালে ফেব্রুয়ারিতে, যেটা প্রকাশিত হয়েছে, বাবার ছায়া বেড়ে ওঠা। এখানে অনেকে আছেন, আমি 100% শিওর এখানে যত ঘটনা আছে, 38টা ঘটনা, এখানে কোনো লোক 38টা ঘটনা জানে না, কিংবা জানলো দিন ক্ষণ আরও কে কে ছিল, কোন বছরে, কোন মাসে, কোন তারিখে হয়েছে, এটা এখানে কেউ জানে না। তো এরকম একটা বিশিষ্ট ব্যক্তির জীবনী ডকুমেন্টেড থাকা দরকার, যাতে আমরা চলে গেল তার জীবনটা মানুষ জানতে পারে। কেন তার উসিলায় তো আজকে আমরা এখানে এসেছি, সেজন্য নামটা দিয়েছি বাবার ছায়া বেড়ে ওঠা। তার নীতি আদর্শ, তার দর্শন থেকে তো আজকে ডাক্তার সালাউদ্দিন, দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, তো তার জীবনীটা থাকা দরকার, এবং সেটা আমার হাত দিয়ে লিখলে সবচেয়ে ভালো হবে। আমার জানা মতে কোনো তথ্য এখানে ভুল নাই, এবং কোনো ভুল তথ্য কেউ প্রমাণ করতে পারলে আমরা নেক্সট সংস্করণে সেটা আমরা করে দেব। এবং কিছু কিছু হেডলাইন আছে লাস্টে, বাবার জীবনীটা সংক্ষেপে দেওয়া আছে, মানে 1 নিমিষে দেখার জন্য। 1920 সালে মার্চ মাসে তার জন্ম। 1943 সালে সে প্রেসিডেন্ট হয়। আইয়ুব খানের সময় ইউনানি পরিষদের চেয়ারম্যানকে প্রেসিডেন্ট বলতো, যে ব্রিটিশ আমলে, সরি। এবং 43 থেকে 88 সালে একটানা সে প্রেসিডেন্ট, তারপর চেয়ারম্যান হয়েছে। 55 সালে টেকনাফে আনসার অ্যাডজুটেন্ট হিসেবে যোগদান। 57তে সালেহা খাতুনের সাথে বিবাহ। 1960 সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ। 61 সালে জিরাব উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানে আরও এই যে জনাব আলী, বিশিষ্ট ব্যক্তি, গফুর মুন্সি, এদের
এদের সহযোগিতায় আব্বার নেতৃত্বে 61 সালে জেলা স্কুল প্রতিষ্ঠা লাভ করে 1964 সালে সাবা আশিলার রায়টে হিন্দু নিধনের বিরুদ্ধে প্রতিরোধ ও হিন্দু মুসলমান ঐক্য প্রতিষ্ঠা 1965-তে প্রাদেশিক পরিষদ নির্বাচনে অংশগ্রহণ সাবার ধামরাই। উনি তখন খান আতাউর রহমানের সাথে তখন মেম্বারদের ভোটে নির্বাচনটা হতো, 7 ভোটে ফেল করেছিলেন। 1970 সালে কৃষক বিরোধী সূর্যাস্ত আইন বাতিলের সাবেক মন্ত্রী ক্যাপ্টেন আব্দুল হান্নানের নেতৃত্বে সরকার একটা নিয়ম করেছিল যে খাজনা বাকি থাকলে ওই জমি সরকারের হয়ে যাবে। এখন কিন্তু নিয়মটা নেই। তখন ওই আন্দোলনে ক্যাপ্টেন হালিম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। নেক্সট ব্যক্তি ছিল দেওয়ান ইদ্রিস বাংলাদেশের মধ্যে, এবং সরকার সেই আইন বাতিল করতে বাধ্য হয়েছে 69-এ। 1970 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে অংশগ্রহণ আনোয়ার জং সাহেবের সাথে এখানে ইলেকশন করেছিল সাভারে। 71 সালে জিরাব আশিরা মুক্তিযুদ্ধের জন্য ক্যাম্প পরিচালনা ও প্রশিক্ষণ। 72 সালে নিজ জমিতে জিরাব গ্রামে কলেজ প্রতিষ্ঠা। সেই কলেজটা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। আমি আবার 96 সালে সেই কলেজ প্রতিষ্ঠা করেছি। 1973 সালে বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা মুজাফফরনগরের প্রার্থী হয়ে আনোয়ার জং সাহেব ইলেকশন করেছিলেন। উনি 21,000 ভোট পেয়েছিলেন। আনোয়ার জং সাহেব 55,000 ভোট পেয়েছিলেন 1973-তে। অফিসিয়ালি যেটা ডিক্লেয়ার হয়েছে, আসলে ভোট কী হয়েছে জানি না। 79 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত। উনি 33,000 ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের খান মুজিব সাহেব পেয়েছিলেন 10,000 ভোট। 1990 সালে 10ই ফেব্রুয়ারি উনি মারা যান। এই দুইটা আমি আজকে কিছু বলতে চাই না। তার চরিত্রের কতগুলো অন্যতম গুণ হলো ওনার প্রচণ্ড সাহস দেখেছি। তার সাহসের মাত্রা যদি 80 হয়, আমার সাহসের মাত্রা 40। খালি বোঝানোর জন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তার মতো সাহসী লোক আমি এই সাবা আশিরা দেখিনি, বাংলাদেশেও দেখিনি। তার নিজের ব্যক্তিত্ব ছিল প্রচণ্ড। আমরা তাকে জমের মতো ভয় পেতাম, এবং তিনি আদর্শ নীতির ব্যাপারে একদম এত ইস্পাত দৃঢ় মজবুত ছিল, যেটা কোন শেষ দিন পর্যন্ত আমি দেখেছি সেখান থেকে সে বিচ্যুত হয় না। জনগণকে অনেক সম্মান দিতেন, অনেক অগ্রাধিকার দিয়েছেন, এবং এলাকা উন্নয়নের ক্ষেত্রে তার যে ভূমিকা, এই যে আজকে 20 মাইলের রাস্তা, এই যে মিলগেটের রাস্তা বন্ধ করতে চেয়েছিল আব্বার ভূমিকার জন্য, এই যে দুসাইত স্কুলে করার ব্যাপারে আব্বার ভূমিকা ছিল, রস্তমপুর স্কুল করার ব্যাপারে ভূমিকা ছিল। যেখানে যেখানে সমস্যা তাকে ডাকছে, কিংবা সে নিজেকে হাজির হয়েছে। খালি 1 মিনিটে বলবো, এলাকাবাসী ধরলো যে ভাই 20 মাইলের রাস্তা হলো এই আশিরা, এখান থেকে তো ওইদিকে যাওয়ার রাস্তা নাই, এই এলাকার মানুষরা তো অনেক কষ্ট করতেছে। আব্বা কিছু মাতবরের সাথে বুদ্ধি করলো, করে বুধবার আমাদের সবচেয়ে বড় হাট, যেটা সপ্তাহে হাট, এখন এই হাটে গুরুত্ব নাই। সে বললো যে যার যা গরু গাড়ি মোষের গাড়ি আছে সব আপনি আশিরা বাজারে হাটে নিয়ে আসবেন। কত 100 মনে হয়নি, 100 কম ছিল। যে গ্রামে যে গরু গাড়ি মোষের গাড়ি, ওই গ্রামে মাতবরকে বসাইছে। তারপর বলছে আব্বা সবার সামনে যে গাড়ি এখান থেকে তখন সব ধান ক্ষেত, টাট ক্ষেত, বিভিন্ন খ্যাত উপর দেওয়া, যে গরুর গাড়ি এই রাস্তাটা সিএনপি পর্যন্ত যাবে, এইটা যে রাস্তা উপর দিয়ে সোজা যাবে, এইটাই এই রাস্তা হবে। এবং সেই রাস্তা তারা 2-3 ঘন্টায় সেই সিএনপি পর্যন্ত গেছে। তারপর সেখানে মাটি ফালাইছে, তারপর সেটা করে সেই রাস্তা, সেখানে অনেক গ্যাঞ্জাম হয়েছে, অনেকে জমি দিতে চায় নাই। সেই উদ্যোগের ফলে আজকে আশিরা বাজার থেকে এই দোসাইট কলমা হয়ে সিএনবি যে রাস্তা, সেই রাস্তা মোহম দেওয়ান মোহাম্মদ ইদ্রিস সাহেবের নেতৃত্বে এটা হয়েছে। এটা যারা ওই সময় বেঁচে ছিলেন তারা সেই ঘটনা কিন্তু জানে। বাস্তব হলো ওই যে বিপ্লব যে ঘটনা বললো, আর একটা কারণ আমাদেরকে বলতো ঈদের সময় কাপড় না দিয়ে বলতো, তোমরা জানো যে এই বাংলাদেশে কতজন মানুষ ঈদ করতে পারছে, তাদের পিতা মাতারা কাপড় দিতে পারছে। অতএব মানুষকে কষ্ট দেওয়া যাবে না, তোমাদের কাপড় চোপড় আমরা ঈদের পরে কিনে দেবো। তো প্রথম ঈদের পরে সত্যি 15 দিন 1 মাস পরে কিনে দিত, কিন্তু পরবর্তীতে অনেক সময় ঈদের পরে আর কাপড় কেনার সময় হয় নাই, আমাদেরও আগ্রহ থাকতো না। ঈদ তো একটা আনন্দ, ঈদের কাপড় কিন্তু 7 দিন 15 দিন পরে করলে তো সেই আনন্দ থাকে না। আর একটা কথা উনি সবসময় বলতেন
যে কোনো এলাকা থেকে কোনো মুরব্বী গেলে এই বাবু কই, অমুকে কই, সবাইকে নিয়ে এসে পায়ে ধরে সালাম করাতো। আমি একদিন, তখন আমি হয়তো ইন্টারমিডিয়েটে পড়ি ক্যাডেট কলেজে, আমি একদিন আম্মার সাথে রাগ করলাম এবং আমি 2-1 দিন ছিল আমি বাথরুমে পলায় থাকতাম, 10-15 মিনিট বাথরুমে বসে আছি, বাবুকে 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 খুঁজে পাওয়া যেতেছে, বাবু বাথরুমে। তো পরে অনেকদিন আমাকে আর সালাম করতে হয়নি। তো একদিন মা সেটা বলল যে বাবু তো এটা বলতেছে যে বাবা কদিন পাবো, এটা কি সালাম করায় মানুষজনকে, কি সালাম করবো না? হ্যাঁ সালাম করবো। ও কইছে সালাম করবো দাদা দাদি, নানা নানি, মামা মামি, চাচা চাচি, ফুবু, এদেরকে যে কোনো মানুষকে সালাম করলে তো এদের সালাম তো এক জিনিস হয়ে গেল। তখন আব্বা আমাদের খাবার টেবিলে একটা ডায়লগ দিছিল যে শোনো, জীবনে বড় হইতে হইলে শুধু বাপ মার দোয়া আর বাপ মাকে সালাম করলে তুমি জীবনে অনেক বড় হইতে পারবে না। জীবনে অনেক বড় হইতে গেলে অনেক মানুষের অনেক দোয়া লাগে। তখন এটা গুরুত্ব বুঝি না। আজকে এই পর্যায়ে এসে আমরা বুঝি যে উনি আসলে কি চাচ্ছিলেন আমাদের কাছ থেকে। বিপ্লব যে কথাগুলো বলছে, আসলে উনি 90 সালে মারা গেছেন, তখন তো আমরা রাজনীতি করতাম না। উনি কত বড় মাপের নেতা ছিলেন, কত বড় মাপের মানুষ ছিলেন, আমরা আসলে ওই সময় বুঝিনি। এখন বুঝে আফসোস করি, কিন্তু এখন তার কাছ থেকে তো আমরা এগুলো সরাসরি শিক্ষা করতে পারি না, কিন্তু তার কাজকর্ম, তার দর্শন নীতি কিন্তু আমরা মোটামুটি মানার চেষ্টা করি। যে কারণে এখন হচ্ছে ঠিক আছে, উনি যেটা মেইন আমাদের শিক্ষা দিচ্ছে আমাদের সন্তানদের, ইচ্ছা করে কষ্ট দিয়ে যে তোমরা কখনো ভেঙে পড়বে না, তোমরা কখনো ভ্যানিশ হয়ে যাবে না। আমাদের বিরুদ্ধে যে যতই চক্রান্ত করো, আমরা ওই শিক্ষাটা পাইছি যে কিছুই বলার দরকার নাই, ন্যাচারাল পানিশমেন্টে সে এমনি ধ্বংস হয়ে যাবে। আমার জীবনে 80% মানুষ যারা আমাদেরকে ক্ষতি করতে চাইছে, এদের কারো অস্তিত্ব এখন আর কোথাও নাই। কেউ ভালো অবস্থানে নাই, কারো ব্যবসা নাই, কেউ রাজনীতিতে নাই, কেউ দুনিয়াতে নাই, সব আস্তে আস্তে বিভিন্ন জায়গার থেকে তারা সরে গেছে। আমি ওইটা আব্বার কাছ থেকে শিখছি, আমাদেরকে শিখাইছে যে কাউকে কিছু বলার দরকার নাই, কোনো প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ ন্যাচারাল শাস্তি প্রতিপক্ষকে দিবে। মানুষকে আরাম দাও, মানুষের বিরুদ্ধে কোনো কাজ করো না, এমন কোনো কাজ করো না যেটা তোমার অভিশাপ লাগে। আল্লাহ তোমাকে রক্ষা করবে এবং আমাদেরকে রক্ষা আল্লাহই করতেছে। কারণ আমরা মানুষকে কখনো বিপদে ফেলি না, কারো জমি, কারো সম্মান নষ্ট করার চেষ্টা করি না। যে ওর সম্মানটা তাই না, ওকে উপর থেকে হাসতে নামাইতে হবে, এই কাজ করি না। সম্মানিত মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করি। কারো জমি দখল করে না কেন, আমাদের জমি মানুষ অনেক দখল করে নিয়ে গেছে কিংবা দখল করে এখনো আছে, আমরা তাকে দেখার সমান নেই। বাস্তবতা হলো যে তুমি তোমার নিজে আত্মউদ্দেশ্য নিয়ে চললে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আজকে 15-16 বছর এই সরকার যা করলো, তারপরে যখন টিকে আসি, আর কোনো বিপদ আপদ আল্লাহ ছাড়া কাউকে আর কোনো কিছু আমি ভয় পাই না এবং আমি মনে করি যে আল্লাহ যদি রক্ষা করে কেউ কোনো ক্ষতি আমাদের করতে পারবে না। পরিশেষে আমি যেটা বলতে চাই, আসুন আমরা সবাই আল্লাহকে ভয় করি এবং যে যা অবস্থানের থেকে মানুষের জন্য, জনগণের জন্য কিছু একটা করতে যেন পারি। আজকে সবার তৌফিক দেয় না। আজকে আমরা এই যে এখানে দেখেন, এই যেরকম স্কুলে আমরা 6 বিঘা জমি দিয়েছি, এইখানে আমাদের 10-11 বিঘা জমি আছে। এই আমরা আব্বার নামে একটা রাগ করে আমরা ওই নিশ্চিন্তপুরে একটা স্কুল করেছি, সাভারে ল কলেজ করেছি, মার নামে শ্রীকুণ্ডিয়াতে 1 বিঘা জমি দিয়ে স্কুল করেছি, নিশ্চিন্তপুরে আমরা 125% জমি দান করেছি। এই মাদ্রাসা আমাদের জমি দান করা আছে, মসজিদের জমি দান করা আছে, কবরস্থানে আছে। আমরা যা জমি দান করেছি আমার সব বইতে লেখা আছে, আনুমানিক 33 বিঘা, যেটা যদি বর্তমানে বাজারে কম্পেয়ার করে শতাংশ হিসাব করে অ্যাটলিস্ট 15 থেকে 20 কোটি টাকা হবে এই জমি। একসময় আমি থাকবো না, কিন্তু আমি কি করে গেলাম এটা জনগণ, মানুষ জানবে, দেখবে। এই প্রতিষ্ঠান হলো সাদকে জারিয়া। যতদিন প্রতিষ্ঠান বেঁচে থাকবে
ততদিন এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে। এরা যা এদের এই সুফল, এদের এই পড়াশোনা, এই ফলাফল এখানে পড়াশোনা করছে, সেজন্য আল্লাহর কাছ থেকে যা বরকত পাবো আমরা আমাদের পরিবারই পাবো। অতএব সেইটা আমাদের কিন্তু মূল ভরসা, মূল পুঁজি, যে আমরা কিছু ভালো কাজ করেছি। আল্লাহ তুমি সাক্ষী থাকো যে এই জনগণের জন্য এই কাজগুলো আমরা করে রেখেছি। অনেক এমপি, অনেক নেতা, অনেক বড় বড় কিছু হয়েছে, আমাদের থেকে বেশি জনগণের জন্য করছে এরকম লোক কোনো রাজনৈতিক নেতা সবারই অন্তত নয়, এটা আমি জাতীয় ভাষায় বলতে পারি। এটা নিয়ে বড়াই করার কিছু নাই। আজকে আমার গ্রাম থেকে কথাগুলো বলছি যে তোমাদের জানা দরকার। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পড়াশোনা হলো জীবনে একটা উল্লেখযোগ্য ব্যাপার, কিন্তু তুমি ভাইবো না তুমি মাস্টার ডিগ্রি পাশ করলে তুমি অনেক বড় হয়ে গেলা আর তোমার কাজ শেষ হয়ে গেল। কয়েকদিন আগে ফেসবুকে একটা ডায়লগ আমার খুব ভালো লাগলো, অল সার্টিফিকেট ইজ এ পিস অফ পেপার, ইউর এডুকেশন ইজ শোন ইন ইউর বিহেভিয়ার। তোমার যত সার্টিফিকেট আছে এটা একটা কাগজের খণ্ড, এটা 2 পয়সার কাজে আসবে না। হ্যাঁ, কাজে আসবে কোনটা? তুমি যদি সুশিক্ষিত হইতে পারো, তুমি যদি সেরকম যোগ্যতা অর্জন করতে পারো, কোথাও ভালো চাকরি করতে পারো, ব্যবসা করে সুনাম অর্জন করতে পারো, সেইটা। আর তোমার ব্যবহার বলে দিবে তুমি আসলে কতটুকু শিক্ষিত হয়েছো। সার্টিফিকেট বলে না যে তুমি আসলে কি শিখছো, সার্টিফিকেটের পরেরটা বলে তোমার ব্যবহার শিখিয়ে দেয়। আমি সেই যেটা বলতে চাই, পড়াশোনা করে সুশিক্ষিত হয়ে সমাজে, পরিবারে, রাষ্ট্রে কল্যাণের জন্য তোমরা আসতে পারো, এটাই আমি তোমাদের জন্য দোয়া করি। তোমরা কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ এরকম একটা অনুষ্ঠানে ছিল, সেজন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আমরা অনুষ্ঠানটা একটু অন্যভাবে সাজাবো এবং একটা সংকলন আমরা বের করবো, যেটা টগরকে দায়িত্ব দেওয়া হয়েছে। টগর পাশে থেকে বলার চেষ্টা করছিল যে একটা আর্কাইভ করা যায় কিনা, সেটাও আমরা আজকে ঘোষণা দিলাম, সেটাও আমরা চিন্তা ভাবনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।